তোর বউকে মেরেছি বলে তোর লেগেছে, আর তোর বউ যখন তোর মায়ের গায়ে হাত তুললো তখন তোর বুকটা একটু কাঁপে নেই? এক সন্তানের ব্যবহারে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। এরা সন্তান নামের কলঙ্ক, আমাদের কোনো সন্তান নেই। মনে করো তোমার কোনো সন্তান হয়নি। আপনাদের এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে যে কোনো সময় কোনো বাধার সম্মুখীন বা কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন কি? নানানভাবেই দেখেন, সিনেমার মধ্যে নানান রাজনীতি চলে, নানান কিছু হয়। সেটাই বলে, যেমন আমরা একটা ছবি বানাতে যাচ্ছিলাম যে একটা ছায়া ছিল, বলছি আমরা আমাদের সন্তান একটা ছবি। এটা অবশ্য আমাদের সুপারহিট ছবি, রাজ্জাক মান্না ভাই ছিল, রাজ্জাক কবরীকে আমরা 20 বছর পরে ওই ছবিতে একসঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমরা ইন্সপায়ার্ড ছিলাম একটা সিনেমা বাগবান সিনেমাটা থেকে, আমরা এরকম চলচ্চিত্রটা নির্মাণের আমাদের একটা ছিল। তো যাই হোক, নানানভাবে আমাদেরকে আমরা ওই পরবর্তীতে সিনেমাটা যেভাবে আমাদের গল্পটা ছিল আমরা ওইভাবে এটা আসলে করতে পারিনি। বিভিন্নভাবে মানে পলিটিক্স করে আমাদের সিনেমাটাকে, আমাদের গল্পটাকে চেঞ্জ করতে হয়েছে, আমাদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে আমরা যেন এই চলচ্চিত্রটা নির্মাণ না করি। এক পক্ষ তারা নাকি আগে তারা বাগবানের কপিরাইট নিয়ে আসছে, এটা এখন করা যাবে না, আমাদেরকে যেন না করতে পারি। নানানভাবে আমরা আসলে পলিটিক্সের শিকার হয়েছিলাম। যাই হোক, এগুলো এখন আর বলি না। তো আসলে যেমন মধুর স্মৃতি থাকে, কষ্টেরও কিছু বিষয় থাকে। তো যাই হোক, আমি চাই যে সবসময় সিনেমা পিপল আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করি, এখানের মধ্যে হিংসা, এখানের মধ্যে কোনো রাজনীতি, কোনো দলাদলি এগুলো যেন না থাকে। রাজ্জাক স্যার আর কবির আপারে একত্রিত করেছিলেন এই চলচ্চিত্রে, তো এই চলচ্চিত্রের সময় কেমন শুটিং এ কেমন ইমেজ পেয়েছিলেন? মানে শুটিং এ তো আমরা খুবই মজা করতাম, কারণ রাজ্জাক সাহেব, কবরী ম্যাডাম, তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি ছিল ওই সময়ের, আমরা বৃদ্ধ বয়সেও এসে দেখতে পেয়েছি। আমাকে একদিন রাজ্জাক সাহেব বলছে যে আমাকে বেটা বেটা বলতো, বাপ্পাকে নিয়ে আমরা কাজ করেছি, ওনার ছেলে বাপ্পা। বিদ্রোহীতে বাপ্পা আমাদের হিরো ছিল। মৌসুমীর সঙ্গে প্রথম আমরা বাপ্পাকে কাস্ট করি। রাজ্জাক সাহেব এটাতে খুব খুশি হয়েছিলেন যে মৌসুমীর সঙ্গে আমরা বাপ্পাকে নিয়েছি, আমাদেরকে ওইরকম পুত্র স্নেহেই উনি করতেন। তো আমাকে বলতেছিল যে বেটা, তোমাদের এই ছবিটা কিন্তু চলবে। আমি বললাম যে কিভাবে, কেন এটা? শোনো বাবা, আমি যখন যে গুলশান ওনার বাসার সামনে যে জামে মসজিদে নামাজ পড়তে যান, বলে দেখো আমি 80 বছরের বয়সের একটা লোক নামাজ পড়তে যায়, ওই বৃদ্ধরা সবাই এখনো বলে যে আচ্ছা কবরীর সঙ্গে যে কাজ করতেছেন কেমন লাগতেছে আপনার? বলে যে দেখো বেটা, এখনো পর্যন্ত তাদের মধ্যে ওই বিষয়গুলো রয়ে গেছে। তো আমার মনে হয় যে তোমাদের এই বিষয়টা তোমাদের আসলে এটা তোমাদের ব্যবসায়িকভাবে তোমাদেরকে একটা সফলতা এনে দিবে। সত্যি আমাদের ছবিটা ব্যবসা সফল হয়েছিল। তো সো গ্রেটফুল আমরা তাদের কাছে, সিনিয়র, আমাদের সৌভাগ্য যে আমরা তাদের মতো আর্টিস্ট নিয়ে কাজ করতে পেরেছি। আমার মনে হয় যে আমরাই একমাত্র পরিচালক দ্বারা মানে 3টা জেনারেশন নিয়ে কাজ করেছি। আমরা আলমগীর, শাবানা, রাজ্জাক, কবরী, ববিতা ম্যাডামকে নিয়ে কাজ করেছি। আবার আমরা মাঝখানে যারা ছিল মৌসুমী থেকে শুরু করে যে মান্না, তাদেরকে নিয়ে কাজ করেছি। লাস্টে আমরা যে ছবিটা করেছি রিদিতা ছবিতে, পূজা চেরি আমাদের নায়িকা ছিল। তাহলে আমরা সেই শুরু থেকে এই জেনারেশন পর্যন্ত কিন্তু আমরা আছি, আমরা কাজ করছি। আসলে পরিচালক কখনো পুরনো হয় না, পরিচালকের কখনো বয়স হয় না। পরিচালক চাইলে যখন যেভাবে খুশি, আপনি দেখবেন যে এই যে মুম্বাইয়ের মোস্ট আপনি সবচেয়ে এজেড পার্সন যারা, তাদের রোমান্টিক ছবিগুলো বেশি হিট। হ্যাঁ, তো এইরকম বলি যে আসলে আমরা চেষ্টা করলে, আমরা পরিচালকরা এখনো যারা বয়োজ্যেষ্ঠ পরিচালক আছেন, সবাই যদি মিলে চিন্তা করে যে চলচ্চিত্রকে আবার আমরা আগের অবস্থানে নিয়ে আসব, শুধুমাত্র একটু আলোচনা, একটু গবেষণা করা উচিত। কারণ চলচ্চিত্রকে এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবসময় চলচ্চিত্র কি, চলচ্চিত্র সবসময় সমসাময়িক বিষয় নিয়ে মানুষ সিনেমা বানায়, এবং আবার কি হয় পুরনো বিষয় নিয়েও কাজ করা যায়। একটা সাইক্লিক অর্ডারের মতো কিন্তু চলচ্চিত্রের এই যে গল্পগুলো আমাদের, আপনি দেখেন যে ফ্যাশন দেখেন, সাইক্লিক অর্ডারের মতো ঘুরে ঘুরে আসে। 40 দশকে ছিল যা, দেখা গেলো 20 বছর পরে ঘুরে আবার ওই ফ্যাশনটাই একটু মোটিভেট করে আসছে, মডিফাই করে যে সময়ের সাথে সাথে। তো সিনেমাও আমি মনে করি যে আমাদের এখন যে সময়ের সঙ্গে চিন্তা ভাবনা করে যদি আমরা চলচ্চিত্র নির্মাণ করি, এবং আমাদের এই নতুন পুরনোর এই যে ব্ল্যান্ড যেটা, এটা করে যদি নির্মাণ করা যায়, তাহলে এখনো সিনেমা অনেক ভালো কিছু করবে। আমি একজনকে আমার বাবা বলে জানি, তুমি আরমান চৌধুরী। আজাদ, তুই কি সারা জীবন আমাকে তোর কাছে ঋণী করে রাখবি? সারাটা জীবন তোকে ভুল বুঝেছি। তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। ছোটরা কোনো অন্যায় করলে বড়দের পা ধরে ক্ষমা চাই। আজ আমি বড় হয়ে যদি তোর পা ধরে ক্ষমা চাই, এসব বলে তুমি আমাকে পাপে করো না। আর আমার স্থান তোমার পায়ে কিছু। আজাদ।